ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা বলেছেন, বিশ্ব আর কোনো সম্রাট চায় না। অত্যন্ত সাহসী বক্তব্য। সার্কভুক্ত দেশগুলোর যুক্তরাষ্ট্র বৃদ্ধি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন অভিযোগ সোমবার নাকচ করে দিয়েছেন উন্নয়নশীল দেশগুলোর জোট ব্রিক্স শীর্ষ সম্মেলনে অংশ নিয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা তাকে উদ্দেশ্য করে সাফ জানিয়ে দিয়েছেন, বিশ্বে আর কোনো সম্রাটের প্রয়োজন নেই। এটা যে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেছেন তাতে কোনো সন্দেহ নাই। এর আগের দিন গত সোমবার রাতে ট্রাম্প ব্রিক্স দেশগুলোর উপর বাড়তি শুল্ক আরোপের হুমকি দেন। তিনি বলেন, যারা যুক্তরাষ্ট্র বিরোধী নীতি গ্রহণ করবে বলে মনে হয় তাদের বিরুদ্ধে প্রতিশোধমূলক শুল্ক ব্যবস্থা বসানো হবে। এরপর গতকাল 14টি দেশের নতুন শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প। তবে মার্কিন প্রেসিডেন্ট প্রশাসনের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, প্রেসিডেন্ট হুমকি দিলেও আপাতত ব্রিক্স দেশগুলোর উপরে 10% বাড়তি শুল্ক আরোপ করার পরিকল্পনা নেই। তবে কোনো দেশ যদি এমন কোনো নীতি নেয় যা ট্রাম্প প্রশাসনের চোখে বিরুদ্ধাচরণ বলে বিবেচিত হয়, তাহলে এই বাড়তি শুল্ক আরোপ করা হতে পারে। রিও ডি জেনেরিওতে ব্রিক্স সম্মেলন শেষে ট্রাম্পের শুল্ক হুমকি প্রসঙ্গে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে লুলা বলেন, বিশ্ব বদলে গেছে, আমরা আর কোনো সম্রাট চাই না। প্রেসিডেন্ট লুলা বলেন, এই দেশগুলোর জোট একটি ভিন্ন অর্থনৈতিক কাঠামো খোঁজ করছে, তাই হয়তো ব্রিক্স এখন অনেকের অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তো যে কথা লুলা বলেছেন সেটা খুবই যৌক্তিক কথা বলেছেন। আমরা জানি বর্তমান বিশ্বে কোনো সম্রাট বা সেরকমের কোনো ব্যবস্থা নেই, কিন্তু অলিখিতভাবে অন্য ফর্মে এই ব্যবস্থা বিশ্বে এখন রয়েছে বলে আমরা জানি। আমরা জানি ফ্যাসিবাদী সম্রাট, রাজা, বাদশা বা যে কোনো শাসকই অনেক সময় তার নিজের দেশের জন্য ভালো কল্যাণকর হলেও বিশ্বের অন্যান্য দেশের জন্য বা দেশের মানুষের জন্য সাধারণত ভালো হয় না। এমন দৃষ্টান্ত আমাদের সামনে অনেক আছে। গণতান্ত্রিকভাবে নির্বাচিতরাই এক সময় ক্ষমতার মোহে ক্ষমতা কুক্ষিগত করে জালিম অত্যাচারী হয়ে ওঠে, তখন তারা বিদেশ তো দূরের কথা, নিজ দেশের মানুষের কথাও ভাবেন না। এমন উদাহরণ অনেক। ট্রাম্প অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কিংবা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, সেদিনের সেই হিটলার, মুসোলিনি সহ অনেকের নামই আমরা জানি। এগুলো বাইরের উদাহরণ। আমাদের দেশ কিংবা আশেপাশের দেশের উদাহরণও একেবারেই কম নেই। পুতিন সেরকম গণতান্ত্রিকভাবে নির্বাচিত কেউ নন, কিন্তু ট্রাম্প, নেতানিয়াহুরা নির্বাচিত, কিন্তু তারা শেষ বিচারে নিজ দেশের পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশের বা অঞ্চলের লোকদের জন্য ক্ষতিকর প্রমাণিত সত্য। ট্রাম্প বলেছেন, আমেরিকা সেরা। হিটলারও একই কথা বলেছিলেন, জার্মানরা সেরা। পারস্য, বর্তমান ইরান, এরাও নিজেদেরকে সেরা মনে করে। তবে এদের সেরা মনে করার যৌক্তিক কিছু কারণ রয়েছে। পারস্য সভ্যতা আদি সভ্যতা, এটা বিশ্বের যে কোনো মানুষই স্বীকার করে, এবং সেই সভ্যতার সেখানকার মানুষের যে কালচার, সেখানে মানুষের যে আচার আচরণের মধ্যে সেই আভিজাত্য আছে। কিন্তু ট্রাম্প কিংবা নেতানিয়াহুদের কোনো কি যুক্তি আছে? হ্যাঁ, একটা যুক্তি আছে এদের আছে বিশ্বের সেরা প্রযুক্তি, মেধাহ, মারণাস্ত্র, কিন্তু মানবিকতা নেই। যে মানবিকতার দোহাই দিয়ে তারা পৃথিবীর বিভিন্ন সময় বিভিন্ন রাষ্ট্রে হামলা করে শাসক বদলে দেয়, মানুষের উপরে অত্যাচার চালায়। আমরা এরকম অনেক উদাহরণ আমরা জানি।
এই তাদের মেধা মারণাস্ত্র দিয়ে গোটা বিশ্বকে পদানত করতে চায় তারা। এটা দেশের এক ধরনের বিশ্ব মোড়ল বা বিশ্ব সম্রাটের মতো, সেই কথাই হয়তো মার্কিন প্রেসিডেন্টকে স্মরণ করিয়ে দিয়েছেন। তারই প্রতিবেশী দেশ বলতে গেলে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা। ট্রাম্প ব্যবসায়ী, ধুরন্ধর, ফেসিস্ট। তাই কি তিনি একবার হিটলারকেও, একবার হিলারি ক্লিন্টনকে, আরেকবার কমলা হ্যারিসকে পরাস্ত করে মার্কিন সিংহাসনে বসতে পেরেছেন। এখন তিনি ধনিক শ্রেণীর পক্ষে যত ব্যবস্থা আছে নিচ্ছেন। বাংলাদেশের বিরুদ্ধে তিনি শুল্ক আরোপ করেছেন, বিশ্বের অন্য দেশের বিরুদ্ধে তিনি শুল্ক আরোপ করেছেন ক্ষমতায় এসে। তিনি অভিবাসীদের মার্কিন যুক্তরাষ্ট্রকে তাড়িয়ে দিতে চাচ্ছেন, সেজন্য অনেক আইন করেছেন, শুল্ক আরোপ করে সারা বিশ্বে নৈরাজ্য তৈরি করেছেন। তিনি বলা হয় যে তিনি সাদাদের প্রতিনিধি, তিনি রেসিস্ট, অথচ হিটলার মুসোলিনির তিনি বন্ধু বলা যায়। আবার তিনি নেতানিয়াহুর বন্ধু, তিনি সাদাদের বন্ধু এবং তাকে রেসিস্ট বলা হয়। যে কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে বারবার তিনি নির্বাচিত হচ্ছেন প্রেসিডেন্ট, এবং মার্কিন যুক্তরাষ্ট্রে যেমন নৈরাজ্য তৈরি করেছেন, গোটা বিশ্বে নৈরাজ্য তৈরি করেছেন। মধ্যপ্রাচ্যে কী করছেন? ইসরায়েলকে দিয়ে তিনি গোটা মধ্যপ্রাচ্যে শাসন করতে চাচ্ছেন। সে কারণে তাকে অস্ত্র, টাকা পয়সা শক্তিশালী করে গাজায় যেমন হামলা করছেন, পশ্চিম তীরে হামলা করছেন। ফিলিস্তিনিদের অধিকার বলতে কিছু নেই, মেরে কেটে শেষ। প্রায় লক্ষাধিক ফিলিস্তিনিকে নিয়ে হত্যা করা হয়েছে এবং অগণিত ফিলিস্তিনি লাশ চাপা পড়ে আসে ধ্বংসস্তূপের নিচে। গোটা এলাকা বিরান ভূমিতে পরিণত হয়েছে, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অনেক ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। এখন নেতানিয়াহু এবং ট্রাম্প মিলে গাজাকে খালি করতে চান। তিনি দক্ষিণাঞ্চলীয় মিশরীয় অঞ্চল রাফায় তিনি ফিলিস্তিনিদের সরিয়ে দিয়ে সেখানে একটি কারাগারের মতো, বন্দি শিবিরের মতো করে সেখানে রাখতে চাচ্ছেন। আবার সম্প্রতি ট্রাম্প নেতানিয়াহু বৈঠক করে নেতানিয়াহু বলেছেন যে ট্রাম্পের জন্য তিনি নোবেল পুরস্কারের প্রস্তাব করেছেন। ট্রাম্প তো খুশিতে বাকবাকুম, তিনি শান্তিতে নোবেল চান, অথচ গাজায় ফিলিস্তিনের কী দুরবস্থা, পশ্চিম তীরে কী দুরবস্থা, এবং ইরানের উপরে মিথ্যা অজুহাতে, ইরাকের মতোই মিথ্যা অজুহাতে তাদের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি তারা হামলা চালাচ্ছে। নিজ দেশে ইসরায়েলে অনেকগুলো পারমাণবিক বোমা রয়েছে, ইসরায়েলের উপরে তিনি হামলা চালাচ্ছেন না। আমি কারোর উপরে হামলা চালানোর জন্য তাকে উৎসাহিত করছি না, কিন্তু সে নিজের দেশে পারমাণবিক অস্ত্র উন্নয়ন করে ইসরায়েলকে সেই ব্যবস্থা করে দিয়ে তাদেরকে প্রোটেকশনের ব্যবস্থা করছে, অথচ তারা ইরানের উপরে নাক্কারজনকভাবে এবং ফিলিস্তিনিদের উপরে যুগের পর যুগ তারা অত্যাচার নির্যাতন চালাচ্ছে, হত্যা করছে মানুষগুলোকে, নারী, শিশু, ইভেন তারা ত্রাণ নিতে গেলেও তাদের উপর বোমা ফেলা হচ্ছে। কি নৃশংস অত্যাচার! অথচ সহজ সমাধান ছিল ইসরায়েলের পাশাপাশি একটি মুসলিম রাষ্ট্র, ফিলিস্তিনি রাষ্ট্র ঘোষণা করে তৈরি করে তারা এর সমাধান সহজেই করতে পারত। কিন্তু সেই রাস্তায় না গিয়ে তারা মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে কেউ দেখতে পারে না, কোনো মুসলিম রাষ্ট্র মুসলমান দেখতে পারার কথা নয়, কিন্তু সেখানে তারা আব্রাহাম অ্যাকর্ডের মাধ্যমে ইসরায়েলের সাথে সম্পর্ক প্রতিষ্ঠার জন্য মুসলিম রাষ্ট্রগুলির উপর চাপ দিয়ে যাচ্ছে। সম্প্রতি সিরিয়ায় সরকারের পরিবর্তন হয়েছে, সেখানে নতুন সরকার ইসরায়েলের সাথে আব্রাহাম অ্যাকর্ড নিয়ে অগ্রসর হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এই ধরনের চাপের মুখে মুসলিম রাষ্ট্রগুলো আমেরিকা ইসরায়েলের কাছে মাথা নত করে সেখানে ইসরায়েলের কর্তৃত্ব, মার্কিন কর্তৃত্ব প্রতিষ্ঠায় সহযোগিতা করছে। এটা খুবই দুঃখজনক। ইরান প্রশ্নে, ফিলিস্তিন প্রশ্নে মুসলমানদের উচিত সেখানে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলা। আমরা শুনতে পাচ্ছি তারা ইসরায়েল, বিশেষ করে ইরানের পরে তারা এখন তুরস্কে হামলা চালানোর চিন্তা করছে। তারা পাকিস্তানের পারমাণবিক অস্ত্র ধ্বংসের একবার চেষ্টা করেছিল, এখনও ভারতের সাথে মিলে তারা সেই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে বলে অনেকেই ধারণা করছেন, এবং এই ধারণাটা অমূলক নয়। তুরস্কে হামলার প্রশ্ন তারা ভারতকে পাশে পাবে বলে অনেকে মনে করছে। এই ধরনের যে গোটা বিশ্বে যে কথাটা আমি কখনোই বলতে চাইনি, মুসলিম হওয়ার কারণে তাদেরকে দমিয়ে রাখতে হবে, তাদের তেল চুরি করতে হবে, তাদের শাসন ব্যবস্থায়
পুতুল সরকার বসাতে হবে, কেউ যদি শক্তিশালী হয়ে ওঠে তাকে দমন করতে হবে। এই যে বিশ্ব ব্যবস্থার চিন্তা, অর্থাৎ ধনিক শ্রেণী দরিদ্র শ্রেণীর উপরে যে অত্যাচার নির্যাতন করে যাচ্ছে বিশ্বে সকলের চোখের সামনে, এর বিরুদ্ধে নির্যাতিত মানুষকে অবশ্যই প্রতিরোধী হয়ে উঠতে হবে। বিশেষত মধ্যপ্রাচ্যে মুসলিম শক্তিকে, গোটা মুসলিম শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে ইঙ্গো মার্কিন ইসরায়েলি যে অত্যাচার নির্যাতন, তাদের যে সম্রাট হয়ে ওঠার চেষ্টা, সেগুলো প্রতিহত করতে হবে। সেজন্য কেবল জনসংখ্যা বাড়ালেই হবে না, সেক্ষেত্রে অর্থে বলিয়ান হতে হবে। অর্থ মোটামুটি আছে মধ্যপ্রাচ্যের, কিন্তু অস্ত্র শক্তিতে এবং সবচেয়ে বড় কথা হলো মানসিকভাবে তাদের ঘুরে দাঁড়াতে হবে। অন্যের অধীন প্রধানত থাকার চিন্তা থেকে, গোলামির চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। আমি ডিবেট উইথ চারানা চ্যানেলের পক্ষ থেকে আপনার সকলকে স্বাগত জানাচ্ছি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা, লাইক, শেয়ার করার জন্য, কমেন্টস করার জন্য আমি একই সাথে অনুরোধ জানাচ্ছি। খোদা হাফেজ। আমরা সবাই ভালো থাকতে চাই। ধন্যবাদ।